সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা তিনটি বিষয়কে আলোচনার জন্য ঠিক করেছি। আজ ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন শেষ হয়েছে। এই বাজেট অধিবেশনে যা আলোচিত হলো এই নিয়ে আমরা কথা বলবো এবং এর প্রত্যাশা প্রাপ্তি এ নিয়ে কথা বলবো। 16ই জুলাই সমাগত, মানে আজ রাত 12:01 16ই জুলাই জাতীয় জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হবে। এই জুলাই শহীদ দিবসের প্রেক্ষাপটে জুলাই শহীদ দিবসের শুরুতে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হয়েছে হয়নি এ নিয়ে কথা বলবো। আর মন্ত্রীদের অতি কথন নিয়ে রাজপথে ছাত্ররা আন্দোলন করছে এই নিয়েও কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বাঁ পাশে রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আর বাঁ পাশে রয়েছেন হাসনাত কাইয়ুম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। কাইয়ুম ভাই, আপনাকেও এই এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে নীলুফার চৌধুরী মনিকে দিয়ে শুরু করতে চাই। আপনি জাতীয় সংসদে ছিলেন, সংসদ অধিবেশনে এই দ্বিতীয় অধিবেশনের শুরু থেকেই আপনারা তৎপর ছিলেন, উপস্থিত ছিলেন এবং আজকে সমাপনী দিবসেও ছিলেন। আজকে সমাপনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, বিরোধী দলীয় নেতা কথা বলেছেন এবং অন্যান্য অনেক কার্যক্রম হয়েছে। এই সংসদের আপনারা সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হয়ে আসছেন, তারা প্রথম অধিবেশন এটা ছিল আপনাদের জন্য, কারণ প্রথম অধিবেশনটা আপনারা পাননি, ধরতে পারেনি। তো আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন এবং ওই অধিবেশনের প্রাপ্তি এবং প্রত্যাশা নিয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, সংসদে যদি বলি বাজেট অধিবেশনে আমাদের যাত্রা, বাজেট অধিবেশনটা আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ে 15.5, 16, 17 বছর পরে, মানে আরও বেশি, আরও 2 বছর অনির্বাচিত সরকার, এই প্রায় 19 বছর পরে একটা ফ্রুটফুল বাজেট অধিবেশন হয়েছে, যেখানে আপনার সাধারণ মানুষের কথা চিন্তা করে, বিবেচনা করে নিত্যপণ্যের দামের মধ্যে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই যে শিক্ষার সবচেয়ে বেশি বাজেট রাখা, স্বাস্থ্য মানুষের জন্য একদম একটা মানুষের জীবন, মৃত্যু এবং চলাফেরা, এটাকে ডিপেন্ড করে একটা স্বাস্থ্যই সকল সুখের মূল। সেই স্বাস্থ্যকে প্রায় দ্বিগুণ বাজেট অন্য বারের থেকে, গত লাস্ট বারের থেকে। তো এই টাইপের বাজেট এবং তরুণদের, বেকারদের কথা বিবেচনা করে অনেক রকম নতুনত্ব আনা হয়েছে এই বাজেটে, যেটা আমাকে মুগ্ধ করেছে। এবং আমি খেয়াল করেছি যে বাংলাদেশের সবচেয়ে সমালোচক তারাও কিন্তু সমালোচনা করতে, এই উচ্চাকাঙ্ক্ষী বাজেট ছাড়া সমালোচনা করতে একটু হিমশিম খেয়েছে। সংসদের বিরোধী দল ইন্ডিভিজুয়াল বাজেটের ওই ধরনের সমালোচনা করতে পারে নাই, কারণ ওই সমালোচনার জায়গাটাই রাখা হয় নাই। এবং সরকার বলেছেন যে হ্যাঁ, দেশের অর্থনৈতিক অবস্থা মন্দা, এই কারণে এই বাজেটগুলো পরিপূর্ণতা পেতে আপনার 4 বছর লাগবে, যেটা অর্থমন্ত্রী বলেছিলেন। এটাও আমাকে মুগ্ধ করেছে। এবং সব মিলে বাজেট অধিবেশনের সমস্ত সময়টা বিরোধী দল চুলচেরা বিশ্লেষণ করে। এই বিরোধী দল আপনার 2 মাস থেকেই বিরোধী দল বলা শুরু করেছে এই সরকার পৃথিবীর সবচেয়ে অজনপ্রিয় সরকার। যখন জনপ্রিয়তা যাচাই করারই সময় হয় নাই, তখন থেকেই বলছে। বাট বাজেট নিয়ে আলাদাভাবে বলার তাদের স্কোপ ছিল না। তো এই জায়গাটায় আমি মনে করি যে এখানে বিএনপি অবশ্যই সাকসেস। তারপরে আপনার বাজেটের পরে 30 তারিখে বাজেট পাস হওয়ার পরে, আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে আজকে সমাপনী দিনের, আপনি যা বললেন এটা নিয়েও কথা বলবো, কিন্তু সমাপনী দিনে আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে কি উল্লেখযোগ্য ছিল, কিংবা বিরোধী দল নেতার কোন জায়গাটুকু, কোন লাইনটুকু আপনার কাছে মনে হয়েছে যে এটা একটা সিগনিফিকেন্ট কথা বাজেট সেশনে? আপনার কাছে কি এমন কিছু, যদিও উনি চরমপন্থা নিয়ে উগ্রবাদের ঠাঁই হবে না এই কথাটি বলেছেন, আজকে আবার ক্লিয়ারলি এরকম একটা কথা উচ্চারণ এটা যেমন উনি বলেছেন, আমার ভালো লেগেছে। বিনিয়োগ নিয়ে কথা বলেছেন, কার্ড নিয়ে কথা বলেছেন, হ্যাঁ, এইসব সবকিছুই উনি বলেছেন স্টেপ বাই স্টেপ। যেটা আমার ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে, উনি সমভাবে সংসদটাকে দেখেন,
সমতার হিসাব করে উনি প্রমাণসহ বলেছেন যে বিরোধী দলের নেতার যেখানে বাড়ি, আমারও সেখানে আত্মীয়তার বাড়ি, বা মাননীয় স্পিকার আজকে নাই, স্পিকারেরও সেখানে আত্মীয়তার বাড়ি, সেখানে উনি একটা রাস্তা চেয়েছিলেন। সেইখান থেকে আমি অবশ্যই শুধু ওইটাই না, সমস্ত বাংলাদেশে সমতার ভিত্তিতে সমভাবে আমরা এই ডেভেলপমেন্টগুলো করার চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই জায়গাটায় বিরোধী দলকে নিয়ে যে উনি ভাবেন, বিরোধী দল ভাবনার মধ্যে আছে দেশের একটা শক্তি এবং তারা জনগণের ভোটে আসছেন, এই জিনিসটা ওনার স্বীকৃতির মধ্যে প্রকাশ পেয়েছে। আরেকটা প্রশ্ন করে আমি কাইম ভাইয়ের কাছে যাব আপনাকে, যে আপনি ফ্রুটফুল বাজেট বলেছেন এবং বাজেটে কি বিষয় আসছে এই সমস্ত বিষয়ে বলেছেন, কিন্তু আমি যদি একটু ক্রিটিক্যালি এটা বলতে চাই যে বাজেট তৈরি করে সংসদে পেশ করা হয়েছিল এবং আমরা সবাই এটা জানি এবং এবার এটা নিয়ে আলোচনা হয়েছিল যে আমলারা একটা বাজেট তৈরি করে দেয়, আমরা এটা এখানে বসে পাশ করি। তো ওই বাজেটটার মধ্যে কোনো ধরনের সংশোধন সংযোজন তেমন কিছু নাই। খুব কয়েকটা লাস্ট ডেতে আমরা জানি যে এই কর সীমা, তারপরে বিরোধী দলের ওই যে আপনার ভ্যাট আরোপ, ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগকারীদের উপরে, এরকম লিমিটেড কয়েকটা বিষয় ছাড়া বাজেটে তো মেজর কোনো চেঞ্জ নেই। তাইলে এমপিদের ভূমিকাটা থাকলো কোথায়? এমপিরা কিভাবে এখানে রুলটা প্লে করলো? এখানে রুলটা প্লে করার, এটা আপনি একটা কথা বলেছেন যে হ্যাঁ আমলারা বাজেটের কাজ করে, এটা নতুন কিছু না। কারণ বাজেটের কাজটা শুরু হয় কিন্তু হওয়া উচিত একটা বাজেট শেষ হওয়ার পরের মাস থেকেই, এবং মেনলি কাজ শুরু হয় জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে সিরিয়াসভাবে কাজ শুরু হয়। সেখানে এই সরকার ইলেক্টেড হয়েছে 12 তারিখে ফেব্রুয়ারি, শপথ নিয়েছেন 17 তারিখে ফেব্রুয়ারি। সো অর্ধ ফেব্রুয়ারির বেশি চলে গিয়েছে শপথ নিতে, তারপরে 2 মাস 3 মাস পেয়েছে। শুরুটা যেভাবেই হোক না কেন, বাজেটের যে কোথায় কমাতে হবে বাড়াতে হবে, একজন অর্থমন্ত্রীকে কিন্তু এটা শিখিয়ে দেওয়ার কথা না। কারণ অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী প্রথম সারির, এবং এর আগে ওনার বাণিজ্য মন্ত্রণালয়ের অভিজ্ঞতা আছে, এবং এই এতদিনের বিরোধী রাজনীতিতে ওনার স্টাডি আছে। সব কিছু মিলে ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী 17 বছর এই দেশটাকে নিয়ে বিদেশে বসে বসে কাজ করেছে আমাদের সবার সাথে। প্রতিদিন মিনিমাম 16 থেকে 18 ঘন্টা উনি পরিশ্রম করেছেন বাংলাদেশকে নিয়ে। সেইখানে ওনার একটা জিনিস আমাকে যেটা ভালো লাগায়, সেটা হলো উনি যেখানে যেটা পেয়েছেন ব্যতিক্রমে উনি লিখে রাখেন এবং পরবর্তীতে সেই ধরনের বিশেষজ্ঞের সাথে উনি কথা বলেন। তো এই জায়গাটায় ওনারও বেশ হস্তক্ষেপ ছিল জিনিস কমানোর জন্য। আমি বলছি না যে এই বাজেট করার জন্য রকেট সায়েন্স অভিজ্ঞতা থাকতে হবে। বাজেটে সাধারণ মানুষের সুবিধার জন্য বাজেট একটা কি জিনিস জানেন ভাই? বাজেট আমি শেষ করি একটা লাইনে। বাজেট হচ্ছে একটা বছরের অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। আমার যদি টাকা হয় আমি একটা ভালো শার্ট কিনবো, আমার টাকা হলো না, আমি একটা নরমাল গেঞ্জি কিনলাম, টি শার্ট কিনলাম। মানুষ তো দেখতে চায় দিন শেষে যে সাধারণ মানুষ এত কিছু বুঝে না, আমরা যতটা বুঝি আলোচনা করি, দিন শেষে তারা দেখতে চায় যে আমার জিনিসের দাম ঠিক আছে কিনা, আমি এটাই বলছি, দিন শেষে দাম বাড়ে না হয়েছে কিনা, এই প্রথম বাংলাদেশে আমার ব্যবসার পরিবেশটা নিশ্চিত হয়েছে কিনা, এগুলোই তো দেখতে চাই। আমি ব্যবসার পরিবেশটার কথা যেটাই স্বাভাবিক হয়েছে কিনা, আমি দিন শেষে আপনার বাজারের হিসাবটা বলছি। বন্যার পানি জমে মানুষ স্কুল কলেজে যেতে পারছে কি পারছে না, জনজীবন, ওইটাই কিন্তু ইমপ্লিমেন্ট করতে বেশ দেরি হবে। কিন্তু বাজেটের সাথে প্ল্যানিং এর সাথে রিলেটেড। শুনেন, 4 মাসের সরকারকে আপনি যদি বলেন বন্যার পানি, তাহলে এটা হবে না। বাট আপনার জিনিসপত্রের দাম, এটা কিন্তু আপনার কাছে আবার আসবো। কাইম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই বাজেট অধিবেশন শেষ হলো, এটা প্রত্যাশা এবং প্রাপ্তি আমার মূল প্রশ্ন যেটা আছে, আর মনিয়াপা যে সমস্ত বিষয়ে উত্থাপন করলেন, দুটো নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনাকে ধন্যবাদ মনিয়াপাকে এবং যারা শুনছেন। এইটা তো ধরেন মনিয়াপা যেটা বললো, এটা হচ্ছে একটা পরিষ্কার সত্য কথা। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বাজেট যেভাবে প্রণয়ন হয়, আপনিও যেটা তুললেন, বাজেট প্রণয়নের ক্ষেত্রে এমপিদের আসলে কোনো ভূমিকা থাকে না, এবং এমপিদের যে ভূমিকা থাকবে না, এইটা ওনাদের আসলে যে কার্যপ্রণালী বিধি আছে, সে কার্যপ্রণালী বিধিতেই আসলে এমপিদেরকে বার করে রাখা হয়েছে। একেবারেই ধরেন 111(3) বলা আছে যে বাজেটটা অন্য অনেক জিনিস আপনার বিভিন্ন কমিটিতে যায়, তো বাজেট কোনো কমিটিতে যাবে না। এটা হচ্ছে 111(3) ওনাদের যেটা দিয়ে ওনারা চলবেন, কার্যপ্রণালী বিধিতেই বলা আছে। আমি বলি যে সংসদ সদস্যদের যদি নিজেদের ক্ষমতাটা অন্তত বাড়াইতে চায়,
জি। তাইলে প্রথমত তাদের আসলে সংসদকে তন্ত্রায়নের জন্য, এমপিদের ক্ষমতা বাড়ানোর জন্য ওনাদের সবার আগে কথা বলা দরকার হচ্ছে জি। এই কার্যপ্রণালী বিধির আসলে সংস্কারের জন্য। কার্যপ্রণালী বিধি যদি সংস্কার না হয় তাহলে মনিয়াপা এমনিতে এখানে এসে যাই বলুক, সংসদে কার্যকর কোনো ভূমিকা আসলে ওইভাবে রাখতে পারবে না। বাজেটের বেলায় তো এটা ধরেন যেটা বললাম, আর বাজেটের কি হয়েছে, বাজেটের যেটা হয়েছে এটা ধরেন স্বাভাবিকভাবে সাধারণভাবে যা চলে আসতেছিল অভ্যুত্থানের আগে থেকে কিংবা অভ্যুত্থানের পরে পর্যন্ত, এটা একটা ব্রিটিশ স্টাইল। এই স্টাইলটা ব্রিটিশ আমলে ছিল, পাকিস্তান আমলে ছিল, এখনও এটাই 50-55 বছর একভাবেই চলছে। অভ্যুত্থানের পরে যদি আমরা মনে করি যে আসলে সংসদের একটা ভূমিকা থাকতে হবে, ওনাদের ভূমিকা থাকতে হবে, তাহলে এটা আগামী বছর থেকে আমরা সেইভাবে যদি ওনারা উদ্যোগ না, নেয় তবে তাহলে সরকারের যে কিন্তু policy যেটা level এর আমি বলি, decision গুলো তো baseline ছিল। যেটা থাকে, Baseline আপনি যেটা। ধরেন আপনি তো একটা আপনার Guideline বাজেট দিবেন, যা তা ছিল, এটার base করে করবেন। আপনার বাজেট যা ছিল তার উপরে ইনফ্লেশন ধরে আপনি 9.5 লক্ষ কোটি টাকার একটা বাজেট করছেন। 9.5 লক্ষ টাকার বাজেট করতে গিয়ে, 9.5 লক্ষ কোটি টাকার বাজেট করতে গিয়ে, বা 9,30,000 কোটি টাকা বাজেট করতে গিয়ে আপনি প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ধরছেন যে আপনি এটা আপনার ঘাটতি, আপনি এটা ঋণ করবেন। কোত্থেকে ঋণ করবেন? বিদেশ থেকে Internal করবেন এবং এবং outsourcing, দেশের ভেতর থেকে বাইরে করবেন। থেকে, হ্যাঁ। তো দেশের ভেতর থেকে আপনার বাজেটের সবিরোধিতার জায়গা কি? আপনি এটা যদি আপনি ঋণ নেন, দেশের ভেতর থেকে যদি আপনি ঋণ নেন, আপনি তো ইনফ্লেশন এখন যা আছে তার চেয়ে বাড়াবেন, কমাই দিতে পারবেন না। টাকা ছাপাতে হবে। টাকা ছাপবেন আপনি, উল্টা বেশি আপনি ঋণ নিয়ে নেন। উল্টা আপনার এখনকার ধরেন 9+ আপনার ধরেন ইনফ্লেশন, আপনি একটা স্বপ্ন দেখাইতেছেন যে আপনি 7-এ যাবেন, হোয়ারেজ আপনি বলতেছেন আপনার টাকা ছাপাইতে হবে কারণ আপনার এখানে ঘাটতি আছে। তো আপনি যেটা করতে পারেন, এটা একটা জায়গা খুব বড় রকমের সমস্যা হয়েছে। কেন? কারণ নির্বাচনী বছর, তার অনেকগুলো কমিটমেন্ট ছিল, সেই সমস্ত হেডে তাদের আসলে তো বেস লাইন যেটা ছিল ওইটার উপরে এসে আপনি যখন বসাইছেন যে এইখানে ধরেন আসলে ফ্যামিলি কার্ড এত, এই ধরেন হচ্ছে আসলে অমুক কার্ড এত, এই অ্যামাউন্ট আপনি করতে কিন্তু গেলে মৌলিক তাহলে কি পরিবর্তন এইটা আপনি একটা- আমি না, মৌলিক কোনো পরিবর্তন পলিসি লেভেলেও তো কিছু, কোনো যেমন চিন্তাই মুনিয়াপা করে যেটা নাই। বললেন যে ওনারা এবার কোনো চিন্তা করে এবার নাই। নিত্য প্রয়োজনীয় 60টা পণ্যের উপর মানে উৎসে করটা কমানো হয়েছে, যেটার একটা ইমপ্যাক্ট পড়ছে, যে কারণে দাম বাড়েনি। কিংবা এইরকম আপনার সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কটা বাড়ানোর কারণে, কিংবা শিক্ষা খাতে, এটা আপনি দিয়ে নেন, গাইডলাইন, আপনি শেষ করেন, আপনি আন্দাজ করতেছেন, But মনে implementation-এর ইমপ্লিমেন্টেশনের পরে আগামী বছরে সেটা মূল্যায়ন করাতে ইমপ্লিমেন্টেশন বলে। তার একটা স্টেজ। জি। আপনি এখন পর্যন্ত এটা আপনার Review- আকাঙ্ক্ষা, জি, এইটার বাইরে এই গভর্নমেন্টের কাছ থেকে আসলে একটা জিনিস করছে ওনারা, ক্রিয়েটিভ ইকোনমিতে আসলে ধরেন ওরা স্টার্ট আপের জন্য বা ইয়ের জন্য এটা যুবকদের, গতকালকে আমরা শুনেছি হ্যাঁ। যে বিগ অ্যামাউন্ট একটা এটা বরাদ্দ 500 কোটি রাখা টাকা হয়েছে। বা জি। এরকম 500 কোটি। 500 কোটি টাকা, এটা কোনো বিগ অ্যামাউন্ট না, কিন্তু তাও যে ওনারা শুরু করছেন এই জন্য ধন্যবাদ। জি। কিন্তু যেটার হচ্ছে সবচেয়ে ভয়াবহ যেটা, ধরেন আপনি এইবার ঋণ পরিশোধের জন্য কত টাকা খরচ করবেন? আপনি ঋণ পরিশোধের 12% মতো মনে হয় ফিগার, না 22%। আপনি ঋণ পরিশোধের জন্য প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এইবার খরচ করবেন। জি। আগামী বছর এটা আপনার 3 লক্ষ কোটি টাকার উপরে যাবে। জি। তা আপনি তারপরের বছর এটা 4.5 লাখ 5 লাখ কোটি টাকার উপরে, মানে এইবার যা বাজেট আছে 3 বছর পরে আপনার যে ক্ষতিটা আসলে শেখ হাসিনা করে গেছে, এখন করে গেছে, আপনি তো কোনোটার উপরে হাত দেন নাই, আপনি এটাকে মেনে নিচ্ছেন, এভাবেই চলবেন। তাইলে আপনি ঋণ পরিশোধের জন্য আমাদের এখানে এবার ধরেন পাকিস্তানের নাম শুনলে অনেকের আমাদেরও গায়ে জ্বালা ধরে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে পাকিস্তানের মতো একটা দেশ, সে তার সোলারকে যেখানে নিচ্ছে, আমি তো এবারে কোনো ক্রাশ প্রোগ্রামের কথা চিন্তা করি নাই। আপনার একমাত্র জায়গা হচ্ছে আপনি যদি আসলে সোলারে যান, আপনার যদি আসলে এই জ্বালানি আমদানি এবং আপনার যদি সাশ্রয় করতে পারেন, কয়লা আমদানি, জ্বালানি আমদানি, ওইখানে যদি আপনি সাশ্রয় করতে পারেন, আপনি যদি এইখান থেকে এই সোর্সকে আপনি ব্যবহার করতে পারেন, তাইলেই কেবলমাত্র আপনি এই ঋণের উপরে কিছুটা ব্যালেন্স করার চিন্তা করতে পারতেন। কিন্তু আপনি না বিনিয়োগের চিন্তা করছেন, না আগামী বছর কি করবেন, আপনি নির্বাচনী প্রতিশ্রুতির উপরে দাঁড়ায়া মনে করতেছেন পার হবেন। তো এটা তো আপনি বাজেট পার করলেন, কিন্তু আপনি বছর তো পার করতে পারবেন না। আর কর্মসংস্থানের তো আপনার কাছে কিচ্ছু নাই, আপনি তো কোনো কর্মসংস্থানের কোথাও জি। কয়েক জায়গাটাও রাখেন নাই। তার মানে আমি তো চাই না যে বাংলাদেশে বিএনপি আগামীকাল ফেল করুক, এটা আমি চাই না। আমি চাই যে বাংলাদেশে বিএনপি এই অভ্যুত্থানের শক্তি ছিল তো, জি, পরবর্তী যারা অভ্যুত্থানের শক্তি, তারা সফল অভ্যুত্থানের হোক। শক্তি হিসাবে আমি তো এটা চাইবো যে অভ্যুত্থানে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তার 100 ভাগের 25 ভাগ হইলেও সে আসলে পূরণ করবে। সেটাই।
সেটা না হইলে এই আকাঙ্ক্ষার উপরে দাঁড়ায়, যেটা আমি মানুষ ওনাদেরকে হতাশ বলছি, হবে এবং স্বাভাবিকভাবে যারা এটা যারা গণ এটাকে অভ্যুত্থানে আসলে প্রভাব ফেলবে। যারা এটাকে আসলে অস্থিতিশীল করতে চায়, যারা আপনার এখন তারা চারপাশে লাভবান হবে। আপনার যত বেশি আসলে শত্রু এখন তৈরি হয়েছে, জি। এবং দুনিয়ার যত নাজুক হয়েছে, এই বাজেটে যদি আপনি ওইরকম স্টেবল করার মতো যদি অর্থনৈতিক পরিকল্পনা আপনি না করতে পারেন। বিরোধী দলীয় নেতা আজকে পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছেন, আসাদ আব্দুল কাইম সাহেবের কাছ থেকে, আপনার কাছ থেকে এটা শুনতে চাই কাইম ভাই, যদি একটু বলেন যে অতীতের সমস্যা ছিল উন্নয়ন কিছু ব্যক্তি এবং গোষ্ঠীর হয়েছে, এবার জনগণের উন্নয়ন, জনগণের সমস্যার সমাধান দেখতে চাই, ওনার একটা আকাঙ্ক্ষার কথা উনি বলেছেন। আর উনি ঢাকাকে এই যে সাম্প্রতিক জলাবদ্ধতা এসে বলছে, ঢাকা দেখেই বিদেশিরা সিদ্ধান্ত নেয় ঢাকাকে দেশের আয়না হিসেবে, যে আমরা কি করব না করব, বাংলাদেশটা কেমন। তো আসলে অতীতের যে সমস্যার কথা বলছেন আর প্রত্যাশা, মানে আমি এই কথাটাকে আবারও জোর দিয়ে বলছি যে উনি ওনার প্রত্যাশার কথা, দেশবাসীর প্রত্যাশার কথা বলেছেন বিরোধী দলীয় নেতা। আপনি কি বলবেন এটা নিয়ে? আসলে কি আমরা এরকম কিছু প্রত্যাশার জায়গায় আছি কিনা? না, প্রত্যাশা তো ধরেন জায়গা থাকুক না থাকুক, মানুষ তো শেষ পর্যন্ত আশার উপরেই টিকে বাঁচে। থাকে, বাঁচে থাকে। আশার উপরেই বাঁচে। এবং যখন আমরা কথা বলি তখন আসলে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, আমরা কথা বলার সময় আসলে আমরা কি করি এটার সাথে মিলায় থাকি না, আমরা চিন্তা করি যে আসলে কথাটা কথা হিসেবে সুন্দর হচ্ছে কিনা, জি। আমার নিজের কাছে আমার নিজের সাথে এটা সঙ্গতিপূর্ণ কিনা, এটা আমরা দেখি না। আমি যেটা মনে করি যে আসলে বাংলাদেশের এই তবে এই কথাটার সাথে কোনো ধরনের ভিন্নমত করার কোনো জায়গা নাই, যে ধরেন বিদেশিরা কিংবা আমরা দেশের মানুষও তো রাজধানীকেই তো মনে করি যে সবচেয়ে বেশি ফ্যাসিলিটি বুক করে, এখানে সবাই এবং কেন্দ্রীভূত, এখানেই সবকিছু কেন্দ্রে, বাংলাদেশের ক্ষেত্রে এটা বাংলাদেশের বেশি ক্ষেত্রে তো প্রযোজ্য। এটা একমাত্র জায়গা। একমাত্র জায়গা। তো সেই ক্ষেত্রে ধরেন যখন ধরেন এই ধরনের জলাবদ্ধতা আমরা দেখি, বিএনপি যদিও, আমি এর আগের দিন একটা ইয়েতে ছিলাম, রিপন ভাই ছিল, ওনারা এটা বলতে পারে যে আমরা তো মাত্র এখন 4 মাস 5 মাসের আসলে আমাদের কাছে আসছি, আমরা তো এটার সমাধান এখনই আমাদের কাছ থেকে চাওয়া যাবে না। কিন্তু আমি যেটা বলি যে এটা 5 মাস কি 5 বছরের বিষয় না, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন। আপনি উন্নয়নটাকে কিভাবে দেখেন? আপনি যদি উন্নয়ন বলতে মনে করেন যে রাস্তা বানানো এবং বিল্ডিং বানানো এবং এই জায়গা জমি উঁচু করে ভরাট করে ফেলে উঁচু দামে বিক্রি করে দেওয়া, এইটাকে যদি মনে করেন যে আসলে নগরের উন্নয়ন, নগরায়ন, গাছ কেটে ফেলা, মানুষের আসলে পুকুর ভরাট করে ফেলা, মানুষের ফাঁকা জায়গা শেষ করে ফেলা, মাঠ দখল করে ফেলা, এইটাকে যদি উন্নয়ন মনে করেন, তাইলে যা আছে, আপনি 5 মাস না, আপনি যদি আরো 25 বছর থাকেন, তাইলে এই সরকার সংকটের কি এটা পরিমাণটা মনে করছে? বাড়বে। সরকারের তৎপরতা মনে হচ্ছে না বর্তমান সরকার কি? আপনি যা বললেন যে এগুলো তো তারা করছে না, বরং না, তারা এর উল্টোটাই- এর বাইরে তো, এর বাইরে তো তারা কোথাও যাচ্ছে না। আমার কেন বাড়ির তারা পাশে গাছ লাগাচ্ছে? এখন আমি আপনাকে বলি, তারা পুকুর না, করবে গাছ না লাগাইতে বলছে। বরিশাল গেছেন তো আপনি, ঢাকায়, আমি ঢাকার কথা বলতেছি, জি। পার্টিকুলারলি ঢাকাকে তো আপনি একটা ইট খোলার ভেতরে একটা চিমনির মতো তার করেছেন, আপনার চারপাশে কি পরিমাণ ইটের ভাটা আপনি তৈরি করছেন, এবং ঢাকার পরিবেশের উপর আপনি কি করছেন, ঢাকার স্কুল কলেজ কোথাও রাখছেন আপনি, ঢাকার বাচ্চাদের শ্বাস ফেলানোর কোনো জায়গা আছে? ঢাকায় যে যতটা পারে দখল করে পারলে, মানে এই যে দেখবেন ঢাকায় বাড়িগুলিতে এখন লোকজন যে ট্যাঙ্কি পরিষ্কার করতে যায় না, মারা যায়। মানে আপনি তো এটাকে একটা গ্যাস চেম্বার বানিয়ে রাখছেন, এবং এটা তো রিপোর্ট হলো যে আপনি 2টা যুদ্ধবিধ্বস্ত দেশের তুলনায় আপনি 3 নম্বরে আছেন। কিন্তু আপনি যদি যুদ্ধবিধ্বস্তের জায়গা থেকে যদি বেরিয়ে আসেন, তাইলে আপনি অবাসযোগ্য জায়গার মধ্যে আপনি 1 নম্বরে আছেন। সেইটা নিয়ে আপনি কোনো ভাবছেন কিনা? এটা আমি বলতেছি দীর্ঘমেয়াদী না পরিকল্পনার আপনি দরকার, বাস্তবায়ন করে ফেলবেন, আমি এটা বলছি। সমন্বিত এবং সুপরিকল্পিত। আপনার তো কোনো ভাবনা নাই এখন। এটা নিয়ে এখন আপনারা যে যারা প্রশাসক হিসেবে বসছে, জি। তাদের গেস্টার পোস্টারে কি আমরা তাদের তারা তো অস্থায়ীভাবে একটা, তাদের কাছ থেকে কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের কাছ প্রত্যাশা থেকে করতে পারে? দীর্ঘমেয়াদী পরিকল্পনা না পাই, আমি তো অভিমুখটা পাবো। অভিমুখটা পাইতে পারে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি 16ই জুলাই শুরু হয়ে গেছে, আমরা রাত 12টা পার হয়ে গেছি। 16ই জুলাই বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে 24-এর যে 36 জুলাই এবং জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব, এটার প্রেক্ষাপটে 16ই জুলাইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সরকার ইতিমধ্যেই এই 16ই জুলাইকে কেন্দ্র করে আমরা দেখেছি আজকে জুলাই শহীদ দিবস পালিত হবে 16ই জুলাই। এই দিন রংপুরে যে আবু সাইদের মৃত্যু, কিংবা চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জন যে প্রথম দিনে এই 16ই জুলাইতে মারা গেছিলেন, এবং এটা একটা স্ফুলিঙ্গের মতো সারা দেশে আন্দোলনের বলা যায়। ওইখান থেকেই জুলাই বিপ্লবের চূড়ান্ত পর্বের
সূচনা হয় এবং মানুষজন ঝাঁপিয়ে পড়ে আন্দোলনে। মনে আপা, আপনি এই জুলাই আন্দোলনটাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, জুলাই বিপ্লবটা হচ্ছে আপনি যেটা বললেন একটা স্ফুলিঙ্গ ছিল। জুলাই বিপ্লব একটা বহুদিনের মানে ফ্যাসিস্ট থেকে দেশটাকে আলাদা করার প্রত্যয় ছিল। এই যে ইয়াংদের, এই যে ছেলেরা আমাদের এই যে অকাতরে জীবন বিসর্জন দিয়ে রিস্ক নিয়ে জীবনের এই যে বাংলাদেশের গণতন্ত্রটা আনলো, এটা জুলাই বিপ্লব না হলে হয়তো সম্ভব হতো না। আরও কত বছর থাকতে হতো আমরা কেউই জানি না। আজকের এই দিনে আমি প্রথমেই তাদের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি বলতে চাচ্ছি যে প্রথম দিনে যারা এই আবু সাইদ ওয়াসিম মুগ্ধরা, যারা আরো 6 জন যে মারা গেল, তাদের প্রতি আমার মানে অগণিত মুগ্ধ শ্রদ্ধা। পরে মারা গেছে, যাই হোক, এই যে 6 জন মারা গেছিলেন প্রথম দিনে, এই স্লোগানটা এমন ছিল যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই জিনিসগুলো এগুলো আমাদেরকে এক ধরনের প্রেরণা দিয়েছিল। সেই প্রেরণা থেকে যে এই যে 1 মাস 36 জুলাই বলা হয়, সেই 36 দিন যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধটা যারা সন্তান হারিয়েছে তারা জানে, যারা স্বামী হারিয়েছে তারা জানে, যারা আপনার এই দেশের সূর্য সন্তানদের হারিয়েছে তারা জানে যে আমাদের কতটুকু গেছে। এবং আজকে প্রায় 20-30 হাজার যে যুদ্ধাহত পঙ্গু সন্তানরা আছে, তারা প্রতিটা পলে পলে উপলব্ধি করছে যে তারা তাদের কত কিছু হারানোর বিনিময়ে একটা দেশের গণতন্ত্রের মুক্তি হয়েছে, আমরা ফিরে পেয়েছি। সেই জায়গাটায় ডান বাম মধ্যপন্থা কোনোটাই বাদ ছিল না। প্রত্যেকেই যে যার জায়গা থেকে অবস্থান থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজকের এই আন্দোলন, এই সবকিছু শহীদদের সবচেয়ে বেশি আপনার দান, তারপরে যারা আছেন পঙ্গু এবং যারা আছেন জীবিত, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অবদান ছিল। প্রত্যেককেই আজকের এই দিনে আমি সম্মান জানাচ্ছি যে কিভাবে যুদ্ধ করতে হয় তারা শিখিয়ে গেছে, কিভাবে আমরা তাদেরকে এই প্রজন্মের সন্তান বলে অনেকটাই আমরা মনে করতাম যে এদের দ্বারা কি হবে, এরা রাজনীতি বুঝে না, রাজনীতি করে না। কিন্তু ওরা যেটা দেখিয়ে গেছে, রাজনীতি কাকে বলে, কত প্রকার, সেটা কিন্তু ওদের কাছ থেকে শেখার আছে। আমরা জুলাই ওরা যে অন্যায়টাকে ওরাও বুঝে, অনেকের চেয়ে ভালো বুঝে, এটা কিন্তু তাদের প্রতিবাদটাকে। আমরা জুলাই শহীদ দিবসের যে বাণী দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বাণীতে আমরা দেখেছি উনি অনেক কথাই বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার একটা আন্দোলন, একটা এবং জুলাই শহীদদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এরকম অনেক কথাই ওনার বাণীর মধ্যে আছে। এবং বিএনপি বিভিন্ন সময়ে জুলাই শহীদদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করছে, বিভিন্ন বরাদ্দ বাড়িয়েছে, বাজেটে বরাদ্দ বাড়িয়েছে, অনেক কিছুই করেছে, অব্যাহত রেখেছে। তারপরেও কেন একটা সমালোচনা আমরা শুনতে পাই যে বিএনপি জুলাই গণ অভ্যুত্থানকে পুরোপুরি ওন করে না? কেন এই অভিযোগ আপনাদের বিরুদ্ধে? এই অভিযোগটা যারা করে তারা বিএনপিকে ভয় পায়, ভয় থেকে এই কথাগুলো বলে। কারণ সবার অবদান আছে, আমি প্রথমেই বললাম, কিন্তু 5 জন ব্যক্তি একসঙ্গে থেকে হয়তো বা তার অবদান বেশি আছে, সে তার জীবন বিসর্জন দিয়েছে, কিন্তু সে ছিল 5 জন। আর 500 জন ব্যক্তি যখন একসাথে থাকে, হয়তো তার প্রতিজনের অবদান একটু একটু কম, কিন্তু 500 জন একসাথে, সেটাও কিন্তু অবদান। যখন ওই 5 জন দেখে যে 500 জনেরা একসাথে আছে, তখন একটা মনের অজান্তে, আমি তো এত মানে উদার না, এত ফেরেস্তা না, মানুষের মধ্যে যেমন ভালোবাসা, শ্রদ্ধা, বিনয় এইসব আছে, ঠিক তেমনই স্বার্থপরতা, আপনার কারো অমঙ্গল চাওয়াটা, এই জিনিসগুলো আছে একটা মানুষের ভেতরে কিন্তু বাস করে। আমি কারা করছে এটা আমি বলতে চাচ্ছি না। একটা মানুষ তার নিজের অজান্তেই হয়তো বা অনেক সময় অপরাধ করে ফেলে, নিজের অজান্তেই অনেক সময় ভালো কাজ করে ফেলে। আমি বলবো এই জায়গায় প্রত্যেকটা যারা ছিল, যাদের ন্যূনতম সহযোগিতা ছিল তাদেরকেও আমি যোদ্ধা বলবো, যাদের অনেকটুক সহযোগিতা ছিল, কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। তো সেইভাবে আমি প্রত্যেকেই সম্মান করতে চাই। যারা বিএনপিকে ওন করে না বলে যে আমি তাদের উদ্দেশ্যে এইটুকু বলতে চাই যে আমরা কিন্তু অভ্যস্ত। 2024-এর 5ই আগস্টের পরে থেকেই কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে নেগলেক্ট করা হতো। আপনার খেয়াল আছে কিনা জানি না,
আমরা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় যেতাম, আরে আপনারা কি করেছেন, মানে তখন বোঝানো হতো যে ছাত্রছাত্রীরাই একমাত্র করেছে, আমরা তাদেরকে অস্বীকার করছি না, তারা সামনের কাতারে ছিল, তারা বুক চিতিয়ে দিয়েছে, আমরা তাদেরকে স্বীকার করি, সম্মান করি। কিন্তু আমরা কিন্তু আপনি কি আর কোনো কারণ পান না যে এটা বলার পিছনে অন্য কোনো যুক্তি আছে? আমি যদি বলি যে আপনারা এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেননি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল, বিশেষ করে কয়েকটি অধ্যাদেশ, 5-6টি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আপনারা একটা নেগেটিভ সিগন্যাল দিয়েছেন, দেখেন এবং বলার সমালোচনার সুযোগটা বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাকে বলি, এখানে একজন বাস্তব একজন মানুষ আছেন, কাইয়ুম ভাই, উনি নিজেই সমস্ত সংস্কারের মধ্যে ছিলেন, মানে আমার চেয়ে উনি যত আলোচনা হয়েছে আলোচনাগুলোতে ওনার দলের প্রতিনিধিত্ব করেছেন। আমি এইটুকু বলতে চাই, ওখানে যে কথাগুলো হয়েছে, হ্যাঁ, ওখানে যে কথাগুলো হয়েছে তার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্টও ছিল। আপনি সিগনেচারের সময় নোট অফ ডিসেন্ট মানলেন, ওটার মধ্যেই করা হলো। আর নোট অফ ডিসেন্ট শুধুমাত্র বিএনপি একা দেয় নাই, অনেকেই দিয়েছে, কিন্তু আপনি যখন প্রকাশ করলেন তখন নোট অফ ডিসেন্ট থাকলো না। আপনি যখন ওটাকে জুলাই সনদ বানালেন তখন নোট অফ ডিসেন্টটাকে আপনি হারিয়ে ফেললেন, এবং তখন ইলেকশন হয় না। জুলাই সনদে আছে, আমি জুলাই আদেশের উপরেই কিন্তু গণভোটটা ওই ইটা রেডি করা হয়েছিল, প্রশ্নগুলো। তো সেইখানে কিন্তু আমাদের আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে বলেছিলেন যে এই কাগজে আমরা সিগনেচার করি নাই, তার মানে কি ওইটা আরেকটা নোট অফ ডিসেন্ট। এটা কিন্তু সময়ই বলে দেবে, কারণ তখন সামনে ইলেকশন ছিল, যে কোনো কারণে ইলেকশনটা বানচাল হোক, বেশ কিছু মানুষ এটা চেয়েছিল, কিন্তু বিএনপি এটা চায় না, এবং বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এইটা নিয়ে তো বিতর্ক আছে। আপনি এই মুহূর্তে যে কথাটি বললেন যে ইলেকশন বানচাল হয়ে যাবে, আমি বলি, আমি শেষ করি, আমাকে যদি এই ভয় করে আপনি আরেকটা জিনিস মেনে নিয়েছেন, একটা যে কোনো লাইন শেষ করতে না দিলে কিন্তু ওটা আরেকটা ফটোকার্ড হয়। সেইখানে আপনার যখন এটা বলে রাখা মানে কি, এটা রিমাইন্ড দেওয়া, তারপরেও ভোট হলো, তারপরে 4টা প্রশ্নের একটা উত্তর হলো। পৃথিবীতে কোথাও নাই 4টা প্রশ্নের একটা উত্তর। তাইলে আপনারা মানলেন কেন? হ্যাঁ, তো আমরা ওই যে বললাম যে একবারে যদি নাকচ করে দেওয়া হয়, তাতে যদি নির্বাচনটা বয়কট হয়ে যায়, বানচাল হয়ে যায়, কারণ ইন্টারিম সরকারের একটা অংশ যে চেয়েছিল নির্বাচন না হোক, বিতর্ক আছে, এটা নিয়ে যে কেউ প্রশ্ন তুলতেই পারে, যে এই কারণে আমি মেনে গেছি। আমি এত বড় একটা রাজনৈতিক দল হয়ে আমি ওইটার কারণে এটা মেনে নিছি, এটা নিয়ে বিতর্ক। আসনাদ কাইয়ুম, আপনার কাছ থেকে এই বিষয়টা শুনতে চাই। আচ্ছা, এই বিতর্কগুলি ধরেন অনেক দিন থেকে হচ্ছে, তো আমি ধরেন অন্য একটা জায়গা থেকে আপনার কথাটা বলি। জি প্লিজ। একটা জিনিসকে আপনি ধরেন, আমাদের একটা অভ্যুত্থান হয়েছে, জি, আমাদের এই অভ্যুত্থানের মধ্যে আসলে অভ্যুত্থানের আগে থেকে আমরা একসাথে এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতেছিলাম, অনেক রাজনৈতিক দল মিলে, যার যার সামর্থ্য অনুযায়ী। ওনারা অনেক বড় দল, আমরা হয়তো ছোট দল, কিন্তু আমি আমার সর্বস্ব নিয়েই তো আন্দোলনে নামছি, ওনারা ওনাদের সর্বস্ব। আমাদের একটা ব্যাপার ছিল যে আমরা জনগণকে কতগুলো জিনিসে কমিটমেন্ট করছিলাম। গণতন্ত্র মঞ্চ থেকে আমরা একরকম, ধরেন বিএনপি থেকে একরকম, তার সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল তারা সবাই একরকম। অভ্যুত্থান হইলো, অভ্যুত্থানের পরে পরিস্থিতিটা আরো ধরেন আমাদের জনগণের আকাঙ্ক্ষা আরো বাড়ছে। অভ্যুত্থানের পরে ধরেন একটা নির্বাচন হবে, তার আগে আসলে এই কিরকম পরিবর্তনটা লাগবে এটা নিয়ে আমরা কতদিন ধরে, অনেক দিন ধরে আলাপ করলাম। সে আলাপের মধ্যে কতগুলি বিষয় যে আসলো, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা মেনে নিলাম যে এই বিষয়গুলি নিয়ে আলাপ করব। এই বিষয়গুলির মধ্যে কোনোটাই ওনাদের ধরেন হয়তো ধরেন 87টা বিষয়ের মধ্যে ধরেন 41টা বিষয় হচ্ছে, 41টা বিষয় হচ্ছে সংবিধান সম্পর্কিত। ধরেন এগুলির মধ্যে কেমন বিতর্ক পার্থক্য দেখেন, আমি আপনাকে একটু সময় নেব। ধরেন আপার হাউস, আপাদের দলের প্রোগ্রাম, আপার হাউস 31 দফায় ছিল, 31 দফায় ছিল। আপার হাউসটা কি আসলে মানে ভোটের অনুপাতের পিয়ার হবে নাকি সিটের অনুপাতে পিয়ার হবে, এটা নিয়ে বিতর্ক। এইটা নিয়ে বিতর্ক, আপার হাউস নিয়ে কোনো বিতর্ক নেই, ঠিক আছে। এরকম ধরেন তত্ত্বাবধায়ক সরকার হবে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রথমে থাকবে হচ্ছে আসলে এমনিতে বিচার বিভাগ, 10 নম্বরে গিয়ে র্যাঙ্ক এন্ড চয়েস, যেটা 7 নাম্বার 8 নম্বরে গিয়ে র্যাঙ্ক এন্ড চয়েসের ক্ষেত্রে আপনারা একটা জিনিসে বললেন যে এটা এইটুকু, তো মানে নোট অফ ডিসেন্ট গুলো এরকম। তার মানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নোট অফ ডিসেন্ট, মৌলিক বিষয় নিয়ে বিরোধ নেই, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, প্রক্রিয়ার মধ্যে খুবই ছোট ছোট কতগুলি জায়গা। কি হইলো আপনার এই তর্ক বিতর্ক ধরেন ঠিক মতো আমাদের হইলো না, শেষ হইলো না, আমরা গণভোটে গেলাম। গণভোটে যখন আমরা গেলাম সেখানেও আপনাদের ধরেন ভিন্ন মত আছে, কিন্তু আপনি মনে করতেছেন যে এইটা একটা ট্র্যাপে পড়ছেন, আপনি এটাকে আসলে মেনে নিলেন, মেনে নিয়ে মানুষকে বললেন ভোট দিতে।
সবাই মিলে ভোট দিল। জি ভোট দিয়ে যখন এটা আসলো, আসার পরে আপনার সামনে দুইটা পথ। এক হচ্ছে যে আমি ট্র্যাপে পড়ছিলাম কি জন্যে, ওনারা যে ব্যাখ্যাটা দিল, এটা জি। ধরন নিয়ে আমার অনেক কথা আছে, কিন্তু সেটা যাচ্ছি না। আপনার ব্যাখ্যার মধ্যে আপনার ধরন হচ্ছে আপনার আশঙ্কা ছিল যে আপনি রাজি না হলে ভোটটা না হইতে পারতো, ভোটটা হয়েছে। আপনার একটা আশঙ্কা থাকতে পারতো যে আপনি সরকার গঠন করতে পারতেছেন কিনা, ইলেকশনটা কদ্দূর কি হচ্ছে, ফেয়ার হচ্ছে কিনা। এক হচ্ছে ইলেকশন হচ্ছে কিনা, দুই ফেয়ার হচ্ছে কিনা, আপনি আসলে ওই রকম সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন কিনা। ইলেকশনের পরে দেখা গেল আপনি 2/3 মেজরিটি নিয়ে আসছেন এবং আপনার হাতে সমস্ত কিছু। জি এখন আপনি এসে বললেন যে না, আমরা এই সংস্কার পরিষদটা মানি না, আমরা এই শপথটা নিব না। আমি আপনার কাছ থেকে একটা যুক্তি হচ্ছে, আপনারা বলতেছেন যে এটাতে আমরা নোট অফ ডিসেন্ট দিছিলাম, আমরা আসলে এই 3.5টা বিষয়, 4টার মধ্যে 3.5টা বিষয় একমত, অর্ধেকটা বিষয় একমত না, মানে আপার হাউস আমরা পিআর মানি নাই। এক্স্যাক্টলি। ঠিক আছে, মানেন না। আর তো আছে ওই যে 5টা কমিটি, যে ফরমেশনের কমিটির আচ্ছা ফরমেশন। ধরেন এগুলিও ওইটা ধরলাম, হচ্ছিল। এগুলিও আপনি মানেন না, ধরেন মানে সবই মানেন। এক নম্বর আমি কেবল আপনাদের কাছে এখন জানতে চাই, বিএনপি একটা জনগণের পার্টি না, জি বিএনপি একটা গণতান্ত্রিক দল না? যে জিনিসগুলি নিয়ে নীতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, যেগুলি লাগবে, মানে জুলাই সনদে স্বাক্ষরিত, জুলাই সনদে যতটুকু ছিল না তাও ধরেন নোট অফ ডিসেন্ট আছে আপনার, তারপরে লুসেন্ট সই তো একটা ছিল, হ্যাঁ। একটা ডকুমেন্ট তো এটা। ডকুমেন্ট আছে। হ্যাঁ। তো সেইখানে এইটা যদি আজকে বাস্তবায়ন হয়, জি। ওনাদের ধরেন আপত্তি ছিল, জি আপত্তি সমেত যদি আমরা ধরেন সবাই মিলে বলতেছি এটা বাস্তবায়ন, এই গণভোটে আমরা রায় নিয়ে আসছি, আপনারাও রাজি হয়েছেন, হয়ে গেছে, হইলে বিএনপির কি ক্ষতি হবে, দেশের কি ক্ষতি হবে? একটা থাকতে হবে না যে এক হচ্ছে আমি না করছিলাম এই জন্য আমি আর মানবো না, আরেকটা হচ্ছে আমাকে যদি এটার একটা ব্যাখ্যা তো সালাউদ্দিন সাহেব এক সময় দিয়েছিলেন, বিভিন্ন সময় দিয়েছেন, যে যদি এই 10টা কমিটি আমরা এইভাবে ফরমেশন করি, তাইলে সরকার আমরা চালাতেই পারবো না। 10টার মধ্যে 5টা ওনারা রাজি হয়েছেন, যেগুলো প্রেসিডেন্ট করবেন, রাষ্ট্রপতির যে ক্ষমতাটুকু দেওয়া হয়েছিল এটা রাজি হয়েছেন। আর এখানে আছে এগুলি তো চারটা নোট অফ কিংবা ডিসেন্ট। পাঁচটা। আপনার আমি আপনাকে আবার জি, আরেকটা জায়গায় জি, ক্লিয়ার 5টা জায়গায়, 5টা। নোট অফ ডিসেন্টের ব্যাপারে কি ক্লিয়ার করছে বলেন তো? নোট অফ ডিসেন্টের মধ্যে আর এই যে গণভোটের প্রশ্নে 3টা জায়গা বাদ দিয়ে জি বাকি সমস্ত নোট অফ ডিসেন্টের তো ওনাদেরকে অধিকার দিয়ে দিছে তো। জি তিনটা ওই তিনটার কথাই বলছি। তিনটার মধ্যে একটা পেয়ার পদ্ধতিতে নির্বাচন, এটা ওনাদের নোট অফ ডিসেন্ট ছিল। এখানে আপনার গণভোটের মাধ্যমে বলছেন যে এটা এইভাবেই হবে। আর সংস্কার হলো ওই পরিষদ। যে 4টা কমিটি, না চারটা কমিটি ওই প্রশ্নের মধ্যে নাই। 4টা যে নির্বাচন কমিশন, প্রথম দফা যে ফরমেশনের স্পিকারের আপনি নেতৃত্বে এখনই যে বের করতে ফরমেশন, পারবেন। এনিওয়ে ঠিক আছে। হ্যাঁ, আমি আপনারা বলি যে এই জিনিসগুলি ধরেন বিএনপি যদি একটা, দুইটা জিনিস তো ঘটবে, আইদার আপনি এটাকে অস্বীকার করবেন, আপনি জি সংশোধনীতে যাবেন, জি আপনার মতো করে করবেন, অথবা আপনি আসলে এটা মেনে নিয়ে কিছুটা ছাড় দিয়ে আপনি দেশের মধ্যে আপনার উপরে যে আকাঙ্ক্ষা ছিল মানুষ আপনার সেটা কথা- বাস্তবায়ন করবে। এটা বাস্তবায়ন এখন তো তারা কমিটি করলো, সংবিধান না, সংশোধন যেটা- কমিটি আমি যেটা এটাই করছে। বলতেছি, দুইটার জি, একটাই তো পথ, জি, আপনি হয় কমিটি করবেন অথবা জি। এখন তো তারা কমিটি কমিটি করেছে যখন already। আপনি করবেন, জি, কমিটি যখন আপনি করতেছেন তখন হচ্ছে এটা একটা অষ্টাদশ সংশোধনী হবে। জি আগামী সংসদ যদি আপনার হাতে না থাকে, তা কারো হাতে যদি 2/3 মেজরিটি থাকে, সে সেটা ধরে রাখতে আচ্ছা, পারে। এখানে না আমার করতে প্রশ্ন হলো যে অষ্টাদশ সংশোধনী যদি হয় এবং তারা এটা সংশোধন করে, তো কোন জায়গায় বাধা আছে যে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না? এই টোটাল যেটা সালাউদ্দিন সাহেব বলছিলেন যে আমি দাড়ি কমা সেমিকোলন সব পুরা সংবিধান যদি সংবিধান সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করি, আমার সংবিধানে কোথাও বলা আছে যে এটা আপনি পরিবর্তন করতে পারবেন না। শুধুমাত্র আগে 2 দিন আগেও ছিল না, এখন আসছে রায়ের পরে যে যদি আপনি আবার গণভোটটা নিয়ে আসেন, ফিরিয়ে নিয়ে আসেন, তাইলে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে আপনি আবার গণভোটে যেতে হবে। তা আবার তারা গণভোটে যাবে, আপনি সমস্যা ধরেন কোথায়? এই যে মৌলিক এই জায়গাটাই হচ্ছে মুশকিল, মানে এটা তো এমন তর্ক যে আমাদের জনগণের জন্য এটা খুব কঠিন খুব হয়ে যায়। টেকনিক্যাল বিষয় হয়ে যাচ্ছে। Technical আচ্ছা, হয়ে ঠিক যায়। আছে, আপনি grossly আমি শুধু বলেন, জি। দুইটা জিনিস বলি। জি। আপনার সংবিধানে না, এখন মনিয়াপাড়া যদি সরকারি দল যেটা করছে, আপনি শুধু এখানে না, তো এটা অনেক লম্বা তর্ক, না, আমি এখানেই আমরা চাই। শেষ করতে পারবো না। আপনি শুধু বলেন যে এখন যদি সংবিধান সংশোধনের যে কমিটি করা হয়েছে, এই কমিটিতে বিরোধী দল যদিও নাম দেয়নি, 5টা পদ তাদের খালি আছে, তো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে আপনার সংবিধান যদি সংশোধিত হয়ে যায় এবং প্রয়োজনে আরেকটা গণভোট হয়, তাইলে আপত্তিটা কোথায়? শুধু এটার আনসারটা দেন। আপত্তি তো কিছু নাই, মানে আপনার একই জিনিস হচ্ছে, আপনি 28 নাম্বার করলেন, জি ধরেন আদালতে কেউ গেল না, ধরেন আদালতে গেল না, আগামী সংসদে জি যদি আর কেউ এসে 2/3 মেজরিটি করে, জি কইরা পুরোটা বদলায় তারপরে বলবে আবার গণভোটে গেলাম। তো সেটা তো সংস্কার পরিশোধ করে করলেও না, একই ঘটনা না হবে। না 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 না
সংস্কার পরিষদ হইলে আপনাকে আবার সংস্কার পরিষদে যাইতে হবে। পার্থক্য হচ্ছে যে আপনার সংসদ আবার সংস্কার পরিষদ যাবে, এটাও তো গণভোটের মাধ্যমে নিয়ে আসতে পারে, অসুবিধা কোথায়? আবার আমি সংস্কার পরিষদ করব, না, আনতে পারে। মনি আপার কাছ থেকে শুনি, এ নিয়ে কি আপনার বক্তব্য? জি, আমার সময়ই বলে দিবে, আমার কোনো বক্তব্য নাই। বিএনপি নেতারা ঠিক করবে, যারা বিএনপি নীতি নির্ধারক মহল আছে এবং বিরোধী দলের নীতি নির্ধারক মহল আছে। আমি মনে করি যে গণতন্ত্রের একটা সুন্দর রূপ আছে, সেই রূপটা তারা প্রত্যেকে অবলোকন কিছুটা হলেও করছে। সেখান থেকে সরে এসে যে কোনো সময় যুদ্ধ লাগানো যায়, যুদ্ধ কোনো সলিউশন না। এবং এত বছর, প্রায় 20 বছর গণতন্ত্রবিহীন থাকা একটা দেশ মাত্র কিছুটা গণতন্ত্রের স্বাদ পাচ্ছে। শুধু কি সরকার একাই পাচ্ছে, বিরোধী দল পাচ্ছে না? বিরোধী দলও পাচ্ছে। তাহলে এমন একটা জিনিস নিয়ে, যেটা নিয়ে করলেও যা, না করলেও তাই। কারণ 133টি অধ্যাদেশের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই আপনার পাশ হয়ে গেছে। যে কয়েকটা বাদ আছে, যেটা নিয়ে জুলাই সনদ বা জুলাই অধ্যাদেশ, সংবিধানের বাইরের জিনিসগুলো অধ্যাদেশে আছে। এখন সেটা হয়ে গেছে। তো সেটা হইলে সংবিধান এতদিন যা কিছু করেছে বিএনপি সংবিধানকে মেনেই করেছে, ইন্টারিম সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত। ইন্টারিম সরকার থেকে শুরু করে যদি সংবিধান না মানতো, তাহলে আজকে রাষ্ট্রপতি কিন্তু থাকতো না, রাষ্ট্রপতির এই জায়গাটায় থাকতো না। সো বিএনপি সব কিছুর ঊর্ধ্বে সংবিধানকে সম্মান করে, সবাই এই জায়গায় নট অনলি বিএনপি, আপনার বাম বলেন, ডান তো খালি একটা দলই না, আরো ছোট ছোট ডানও আছে, আরো বলেন, তাদের প্রায় অনেক দলই আছে যে এই সংবিধানের প্রতি তারা শ্রদ্ধাশীল। সংবিধান তো কোনো দোষ করে নাই ভাই, দোষ করছেন আমি আপনি যারা প্রধান ছিলাম রাষ্ট্রের, সংবিধান মানি নাই, এটাই দোষ। আরেকটা সংবিধান হলে ছোট করে আপনাকে একটা প্রশ্ন করি, যে প্রধানমন্ত্রী তো একাধিকবার বলেছেন যে আমরা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব একাধিকবার বলেছেন যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। তো আপনি কি মনে করেন যে নেক্সট সেশনে এই স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার বিষয়টি, মানে আগামী পার্লামেন্ট যেহেতু কমিটি হয়ে গেছে, এটা কি হবে? মানে এই দাবিটুকু কি পূরণ হবে? আমার মনে করা দিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশাটা আমি বলি, আমার হচ্ছে অনেক সিনিয়র নেতা সালাউদ্দিন সাহেব এবং অনেক বিএনপির একদম মেন লিডার তারেক রহমান সাহেব, ওনারা যেহেতু বলেছেন, আপনি বলছেন ওনারা টাইম ফ্রেম যেহেতু দেন নাই, ওনাদেরকেই জিজ্ঞেস করলে আপনি পাবেন। আমার কাছে কথা হচ্ছে, আমি যেটা বুঝি, জুলাই আন্দোলনের একজন সক্রিয় সালাউদ্দিন সাহেব তো নেতা হিসেবে দাবি করছেন যে আপনার কাছে একটা প্রত্যাশা থাকবে না। আমি দাবি করব কেন? আপনি নিজে দেখেন নাই? ঠিক আছে, আমি দাবি করব কেন? আমাকে করতে হবে কেন? আমি কোনোদিন নিজেকে এইসব বলি না। আমার প্রত্যাশাটা হচ্ছে গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র শক্তিশালী হোক। গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য এই দেশে যা যা করণীয় তাই হোক। সেটার জন্য কাউকে যদি আপনি ছোট হয়ে গেলেন না, আমি ছোট হয়ে গেলাম না, কাইয়ুম ভাই ছোট হয়ে গেল, কিচ্ছু আসে যায় না। একটা দেশের গণতন্ত্রের জন্য আমরা ব্যক্তি কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে রাষ্ট্রের জনগণ। সে জনগণের ভালো মন্দ জায়গায়, ওই একটা জায়গায় কিন্তু একটা কথা আছে, 2/3 মেজরিটি। এই কথাটাকে তো আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। 2/3 মেজরিটি এখন কি বলে, আমরা এটাও দেখি। আমি শেষ করতে চাই ছোট্ট আরেকটা প্রসঙ্গে, খুব ছোট করে আলোচনা, যে মন্ত্রীদের অতিকথন। আমরা দেখেছি গতকাল শিক্ষামন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে এবং কিছু পরিস্থিতির কারণে রাস্তায় ছাত্ররা নেমে আসছিল। আজকেও ছাত্ররা নামছে রাস্তায়, মানে 2 দিন পর পর নামলো। এবং আজকেও আবার দেখলাম, মানে আজকে বলতে আমি যেটা বলতে চাচ্ছি 15 তারিখে সে দেখলাম যে ডেঙ্গু ঠেকাতে ফুল হাতা জামা, লম্বা লুঙ্গি পড়তে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এই শিরোনাম আমরা দেখছিলাম আজকের অনলাইনগুলোতে। কি বলবেন আপনি? আসলে দেখেন, একটা জায়গায় হয়তো কেউ কারো নিজস্ব কিছু চিন্তা ভাবনা যোগ করে দেয়। একজন মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনার প্রতি আমি অশ্রদ্ধাশীল না, কিন্তু তাতে কারো ক্ষতি হয় কিনা এটা আমাদেরকে বুঝতে হবে, যে আর 10 জন মানুষের ক্ষতি হয় কিনা। মর্যাদা ইগোতে কোনো লাগে কিনা, এটা অনেক বেশি থাকে ছাত্রদের মধ্যে। এটা আমাদেরকে দেখতে হবে। এর আগে আমরা এমনও শুনেছি শুরুতে, এই সরকারের শুরুতে, যে চাঁদাবাজির একটা ব্যাখ্যা দাঁড় করাইছিলেন একজন মন্ত্রী আমাদের। তো এইরকম মন্ত্রীদের অতিকথন সরকারকে কি বিপদগ্রস্ত করছে, বিপদে ফেলছে? আপনি কি মনে করেন? আমি এইখানে বলবো যে হাতের 5 আঙ্গুল সমান হয় না, এক একটা আঙ্গুল এক একটা রকম হয়। ঠিক তেমনি একটা মন্ত্রী পরিষদ, একটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রী পরিষদও এক এক রকমের, এক এক পরিবার থেকে এক এক মেন্টালিটির মানুষ আসে। সেইখানে সবসময় এটা থাকবে। অনেক ভালো দেশেও দেখবেন যে 2-একটা এরকম স্লিপ অফ টাং বলেন বা যেটাই বলেন হয়ে যায়। এখন সেটা হওয়ার জন্য কিন্তু শিক্ষামন্ত্রী মহোদয় মহান জাতীয় সংসদেও কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন।
উনি সুবিধার কথাও বলেছেন। আমি যদি একটা আমার ভুলের স্বীকার করার সঙ্গে কিন্তু এই সন্তানরাও কিন্তু ওই বয়সে একদিন যাবে, তারাও যাবে, তো তাদেরকে নিয়েই কিন্তু কাজ করার। এখন কেউ বেশি কাজ করে হয়তো বা ওইভাবে প্রকাশ করতে পারে না, কেউ কম কাজ করে হয়তো বা বেশি প্রকাশ করে। আমার বুঝতে হবে যে মন্ত্রীর মেন্টালিটিটা কেমন ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, যেটাই হোক, স্লিপ অফ টাং হোক, যাই হোক, উনি ভুল স্বীকার করেছেন কিনা এটা। তা এই যে উনার স্বীকার করা এবং উনার সন্তানের মতো উনি কিন্তু এক জায়গায় বলেছেন, উনি কিন্তু বলেছেন, এই কথাটা বলি যে আমার সন্তান, মানে উনি কথা বলেছেন যার সাথে তাকে বলেছেন আমার সন্তানকে আমি এটা মনে করি, তার সন্তানের কথা বলেছেন। এখন আমরা ঘরের সন্তানদের অনেক রকম কথাই বলতে পারি, কিন্তু বাইরের সন্তানদেরকে একটু হিসাব করে একটা মন্ত্রী হয়তো বা সাবধানতা অবলম্বন করার দরকার ছিল। কিন্তু উনি হয়তো বেশি আদর করে ফেলেছেন বা বেশি মনে করেছেন যে সমস্ত সন্তানরা আমার সন্তান হতে পারে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। আমার যেমন মনে হয়, আমি অনেকের সঙ্গে কথা বললে আমার সন্তানের বয়সের মনে হয় ওরাও আমার সন্তান। তো একজন রাজনীতিবিদের কিন্তু এরকমই হওয়ার কথা, যে 10টা মানুষের সন্তানকে নিজের সন্তান ভাবা। তো সেইভাবে হয়তো বা তার এটা, তারপরেও দুঃখ প্রকাশ করেছে। মনে করেন এই যে মন্ত্রীদের অতিকথন এবং এটা কি সরকারকে মাঝে মধ্যেই বেকার দিয়ে ফেলছে? গতকালকে এবং আজকে যে দৃশ্য আমরা রাজপথে দেখেছি, এইটা দেখেন আমার কাছে 2টা জিনিস মনে হয়। একটা হচ্ছে যে আমি এটা বুঝতে পারি না, আমার কাছে ধরেন একটা জিনিসের আমি উত্তর পাই না। যেমন ধরেন আমি ভাবি যে শিক্ষামন্ত্রী মানে কি, শিক্ষামন্ত্রী ধরেন আমি ভাবি শিক্ষামন্ত্রী হচ্ছে শিক্ষার্থীদেরও মন্ত্রী। শিক্ষার্থীদের পক্ষে সরকারের সাথে সে বার্গেন করবে, শিক্ষার্থীদের সাথে অন্যান্য সংস্থার সাথে বার্গেন করবে, বাচ্চারা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে নিরাপদ থাকবে, এই রাষ্ট্রীয় দায়িত্বটা তার। আমার বাচ্চা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে আসলে কি সুযোগ সুবিধা আনবে সেটা তার দায়িত্ব। এখন আমাদের এখানে মানসিকতা হয়েছে এরকম যে আমি মন্ত্রী হইলাম কিংবা আমি আমলা হইলাম, তাইলে আমার দায়িত্ব হচ্ছে এগুলিকে আসলে শাসন করা এবং এগুলিকে তুচ্ছতাচ্ছিল্য করা। এই জায়গাটা ধরেন প্রকাশ পেয়ে যায়। এইটা যারা চৌকস যারা মন্ত্রী তাদের বেলায় হয়তো এটা হয় না, তারা হয়তো ডাকতে পারেন। ওনাদেরকে আমি বলবো যে করতে এটা ঠিক যে ওনারা অনেক বেশি হয়তো সরল। আপনি ধরেন চাঁদা নিয়ে যে কথাটা হলো, কিংবা ধরেন গতকালকে আরেকজন যিনি বললেন যে আসলে এই একই লোক বললেন যে টোলের ব্যাপারে আমরা যে প্রতিশ্রুতি দিছিলাম, এইটা হচ্ছে আসলে আমাদের তো নির্বাচনে জিতার জন্য দিছিলাম। আমাদের খুবই চৌকস ধরেন পার্লামেন্টারিয়ান, সবচাইতে চৌকস এই সময়, উনি বললেন যে আসলে আমরা এটাতে রাজি হয়েছিলাম, তার কারণ হচ্ছে আমাদের মনে হয়েছিল যে নির্বাচনটা হবে না। এই যে এইগুলির মধ্যে 2টা জিনিস হিসেবে মানুষ দেখতে পারে। এক হইতে পারে এটা সরল স্বীকারোক্তি হিসেবে একজন দেখতে পারে, আর আপনি যেহেতু পলিটিক্সে আছেন, আপনার অপোনেন্ট আছে, আপনাকে মনে করতে পারে যে আপনি মানুষকে কিচ্ছু মনে করেন না, আপনি যা ইচ্ছা প্রতারণার আশ্রয় নেন, এবং মানুষকে এই যে প্রতারণার আশ্রয় নিচ্ছেন এটা বলতে আপনার কোনো ধরনের মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না। আপনি মানুষকে কোনো এন্টিটি মনে করেন না, তার কোনো মর্যাদা আছে, তার সাথে প্রতারণা করে আপনি ধরে নেন যে আপনি তারপরে মন্ত্রী থাকতে পারবেন। এইটার নামই হচ্ছে ফ্যাসিবাদ। এইটাকেই বাংলাদেশ বদলাইতে চাইছিল, যে অন্য রূপ নিয়ে নেয় এটা। এইটা যে আমাদের যে ছেলে আজকে যার কথা বললেন যে আসলে আবু সাইদ দিয়ে যেটা শুরু হয়েছিল বাংলাদেশে, সেই বাংলাদেশের শুরু হওয়ার চাওয়াটা কিন্তু এরকম ছিল যে আমার মানবিক মর্যাদাটা আমি আসলে চাই, আমার নাগরিক মর্যাদাটা আমি চাই। সেই জায়গাটাই আমি দেখতেছি যে কোনো রকমের পরিবর্তন হয় নাই। আর আপনাদের বেলায় এই মানসিকতার জায়গাগুলি আসে বলেই আসলে অভ্যুত্থানের পরে ওনারা আসলে, যেটা আপনি প্রশ্ন করছিলেন, আপনি অনেক প্রশ্ন করছেন, আমি রিপিট করতে চাই না। এই জন্যই মনে হয় যে ওনারা আসলে অভ্যুত্থানের ব্যাপারে সিরিয়াস না, অভ্যুত্থানটাকে ওনারা ওন করে না। ওনারা ওই আগের যে উনি যে বলে, যখন বলে যে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না, তার মানে হচ্ছে যে উনি ওই রাষ্ট্রটাকে দেখে যে এই রাষ্ট্রটা জনগণকে নিপীড়ন করবে। জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারলে উনি মনে করে রাষ্ট্র চালানো হয় না। এই যে দার্শনিক সংকট, রাষ্ট্র মানে দুর্বল হইলে উনি যে মনে করে যে এটা ওনাদের আসলে চালাইতে পারবে না, চালানো মানে মনে করে কাউকে চাপ খাইতে হবে, কাউকে জেলে নিয়ে যাইতে হবে, কাউকে গুম করতে হবে, কাউকে খুন করতে হবে। এবং এইবার যে অধ্যাদেশগুলি একটা সবগুলি যেগুলি বাতিলগুলো, তার সবগুলি হচ্ছে নির্যাতন এবং নিপীড়নের সাথে সম্পর্কিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনিয়াপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।